আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়ালাইকুম সম্মানিত আসসালাম। সম্মানিত সুধীবৃন্দ, গল্প আড্ডায় সাহিত্য ভাবনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী হারুন। আজকে আমাদের সাথে দুইজন বিশেষ মেহমান উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন কবি মোয়াজ্জেম হোসেন, এবং আমার সাথে উপস্থিত আছেন কবি জনাব মোজাম্মেল হক। মোজাম্মেল ভাইকে আগেও আপনারা দেখেছেন এই অনুষ্ঠানে, আর আজকে আমরা নতুন করে পেলাম বাংলাদেশ থেকে মোজাম্মেল ভাইকে। মজ। তো দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি, ইনশাল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মোজাম্মেল মোয়াজ্জেম মোজাম্মেল ভাই কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আশা ভাইজান। করি দর্শক শ্রোতা যারা আছেন সবাই ভালো আছেন, এখন যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন সবার জন্য আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আহ, আজকের পর্বের নাম আমরা রেখেছি সমকালীন বাংলা সাহিত্যে শুদ্ধ সাহিত্য চর্চা। আমরা যারা সাহিত্য চর্চা করি, আহ, তারা আসলে বানান রীতি অনুসরণ করা লাগে। এছাড়া সাহিত্য চর্চার জন্য, বিশেষ করে কবিতা চর্চার জন্য বিশেষভাবে শব্দ ভাণ্ডারের প্রয়োজন আছে, শব্দ প্রয়োগের ব্যাপার রয়েছে, এবং শব্দের যে আহ, মিল, শব্দের একটা শব্দের সাথে মানুষের যেমন মহব্বত লাগে, তেমনি সাহিত্য চর্চার জন্য শব্দের সাথে শব্দের একটা মহব্বত তৈরি করতে হয়। না হলে সেটি শুদ্ধ এবং সুন্দর সাহিত্য হয় না আসলে। তো আমরা সে নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমি একটু আমাদের মোজাম্মেল ভাইয়ের কাছে যাব, মোয়াজ্জেম ভাইয়ের কাছে যাব। সরি, দুইজন মোজাম্মেল এবং মোয়াজ্জেম একই লাইনে। মোয়াজ্জেম ভাইয়ের কাছে যাব। মোয়াজ্জেম ভাই, আপনি যদি আপনার পরিচয়টা প্রথমে একটু দেন দর্শকদের উদ্দেশ্যে। কিভাবে আপনি, কোথা থেকে আপনি কিভাবে সাহিত্য চর্চায় এলেন, এবং আহ, কেমন চলছে আপনার সাহিত্য চর্চা, মোয়াজ্জেম ভাই? ধন্যবাদ। ধন্যবাদ হারুন ভাই। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের যারা দেখছেন এবং শুনছেন, প্রবাস এবং দেশ থেকে সবাইকে ধন্যবাদ। আমি আসলে কোনো বিখ্যাত বা খ্যাতনামা লেখক বা কবি সাহিত্যিক বা প্রবন্ধকার গবেষক কিছুই নই। আমি আসলে বলতে পারেন আহ আমার কাজের ফাঁকে ফাঁকে আমি সাহিত্য চর্চা করি এবং বিগত দিনেও করছি। সেই হিসাবে আহ, আমি আসলে কি বলবো, আমি আমার লিখেই চলছি। কতদিন যাবত লিখছি সেটা যদি আপনি প্রশ্ন করেন তাহলে বলবো প্রায় 40-45 বছর যাবত লিখেই চলছি। তার মানে একেবারে এখন জীবনের শুরু থেকেই আপনার লেখালেখি শুরু? জীবনের শুরু থেকেই বলতে পারেন। আমি আমি যখন প্রাথমিক বিদ্যালয় পড়ি তখন থেকেই আমার লেখার হাতে খড়ি এবং সেই থেকেই লেখি। তারপর হাই স্কুল, তারপর কলেজ জীবন, তারপর চাকরির জীবন, শুধু লিখেই যাচ্ছি। কিন্তু লেখাগুলো সেই রকম গুছানো কিছু না। লিখতে লিখতে আসলে একটা লেখার বিরাট ভান্ডার তৈরি হয়েছে, কিন্তু সেটা গুছানো না। কখন কোথায় কিভাবে লিখেছি জানি না। গুছাতে গিয়ে দেখছি যে আহ কোনোটা কবিতার আকারে, এই কবিতাগুলো একত্র করেছি, গল্পগুলো একত্র করেছি। আবার সমসাময়িক ফিচার আছে, কখন নাটকের বিষয়গুলো আছে, সেই নাটকগুলো আমার আহ, একত্র করতে গিয়ে দেখা গেছে যে 3-4টি নাটক আমার আহ, আহ, হয়েছে। একটু পান্ডুলিপি আকারেই আছে সবগুলো। আবার মোয়াজ্জেম ভাই, কবিতা আপনি... 142। জি, প্লিজ। বলেন। না, ঠিক আছে, আপনি যেটা বলতেছিলেন বলেন, আমি প্রশ্ন পরে হ্যাঁ, করব। আমি আমি বলতে চাইছিলাম যে আমার 142টির মতো কবিতা আছে, কিন্তু অনেক কবিতা এর ফাঁকে হারিয়েও ফেলেছি। আমি চাকরি করার সুবাদে বিভিন্ন জায়গায় যখন পোস্টিং হয়েছে, সেই চাকরির ব্যস্ততার জন্য, সংসারের ব্যস্ততার জন্য ওইগুলো সংকলিত করতে পারিনি। এই এই হলো অবস্থা। এখন আমার
লেখালেখি নিয়ে আসলে একটু ভাবনা আছে তাহলে আপনি যে কি আমি কবিতা বেশি লিখেন না প্রবন্ধ বেশি লিখেন? আমি আপনি যখন এই প্রশ্নটা করবেন তখন আমি কবিতার সংখ্যাই আমার বেশি। অন্য অন্য লেখাও আছে, গবেষণাধর্মী অনেক লেখা আছে, যেমন আহ ইসলামিক কৃষ্টি কালচারের উপরে গবেষণা, এই কাজটা এখন চালাচ্ছি। কিন্তু এ যাবৎ আমি কবিতাগুলোর এই প্রাধান্য দিয়ে দিয়েছিলাম, এবং অনেকগুলো কবিতা এখন আমি সংকলিত করেছি। 142টির মতো কবিতা আমার সংগ্রহে আছে এখন। তাহলে আপনার এই আপনি এখনো কোনো বইতে হাত দেননি? না, আমি হাত দেইনি বলতে, আমি এখন এই এই লেখাগুলো পাণ্ডুলিপি আকারে আলাদা আলাদা করতেছি। আমার এক শেষ ইচ্ছা যে আমি এগুলো একত্র করে এটা সংকলিত করে আমি আহ, উম, ই অনুসারে, প্রকারভেদ অনুসারে আমি এটা ছাপানোর ব্যবস্থা করব, বা বই আকারে প্রকাশনার একটা অনেক অনেক চিন্তা ভাবনা ধন্যবাদ আছে আমার। মুয়াজ্জেম ভাই। আপনার কবিতা আমরা শুনবো, আপনার আবৃত্তি শুনবো, আপনার থেকে আরো কথা শুনবো, আরো গল্প শুনবো আপনার কাছ থেকে। আপনার জীবন জি গঠিত গল্প আমরা শুনবো। আমি যাব একটু মোজাম্মেল ভাইয়ের কাছে। মোজাম্মেল ভাই কিন্তু খুব মনোযোগ সহকারে আপনার কথা শুনছিলেন। মোজাম্মেল ভাই, জি। সমকালীন বাংলা সাহিত্যে সাহিত্য চর্চার ব্যাপারে আমরা আপনার কাছ থেকে গত পর্বে অনেক কথা শুনেছি। আমি আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই যে সমকালীন সাহিত্য চর্চায় শুদ্ধ সাহিত্য চর্চা আসলে কতটুকু হচ্ছে, আপনার কি অভিমত? বাংলা সাহিত্য চর্চায় আমাদের যে দুর্বলতা সেটা হলো সরকারি কোনো পৃষ্ঠপোষকতা নাই। সারা বাংলাদেশে বা প্রবাসী যারা আছে, যারাই লেখালেখি করেন, কেউ আছেন মনের আনন্দে লেখেন, কেউ আছেন এটাকে পেশা হিসেবে নেছেন। কিন্তু একটা লেখার যে নির্দিষ্ট মান ধরে রাখার একটা ব্যাপার আছে, গাইডলাইনের দরকার আছে, নিয়ন্ত্রণের ব্যাপার আছে, সেইটা বাংলাদেশে এখনো গইরা ওঠে নাই। এবং বাংলাদেশে যে সমস্ত বইয়ের প্রকাশ হয় তার বেশিরভাগই হয়, ধরেন শতকরা প্রায় 80 ভাগ হয় বাংলা একাডেমি বইমেলা উপলক্ষে। এক মাসের মধ্যে মনে হয় সারা বছর যে বই প্রকাশ হয় তার 80 ভাগ বই প্রকাশ হয় এক মাসে। এবং খুব তড়িঘড়ি করে বইগুলি প্রকাশ হওয়াতে যারা লেখেন, যারা প্রকাশ করেন, লেখে হয়তো সারা বছর ভইরা, কিন্তু একটা টার্গেট থাকে বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করবেন, হয়তো দেখা যায় সারা বছরে 20টা কবিতা লেখছে, আর এই আইসা প্রকাশের আগে হয়তো আরো 20টা কবিতা লেখছে। তো এইগুলি সুন্দরভাবে গুছানো, বানান, অন্তমিল, তারপরে হলো সারমর্ম, যে টাইটার কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত, এইটা ওই রকম ভাবে পুরোপুরি রক্ষিত হয় না। এবং এটা প্রকাশের জন্য যে একটা নীতিমালা থাকা উচিত সরকারের তরফ থেকে, যে একটা বই প্রকাশের জন্য সেইটা শুদ্ধতার জন্য সরকারি একটা দপ্তর থাকতে পারে, যে সেই দপ্তরে কেন্দ্রীয় না থাকলেও জেলায় জেলায় থাকতে পারে, যে যদি কেউ বই প্রকাশ করতে চায় সারা বছর 2টা বই 5টা বই প্রকাশ হবে, সেই জেলা তাহলে ভিত্তিক সেই এই যে দপ্তরে আপনি একটা। আপনার যে যেটা বলছিলেন, এখানে আমাদের বাংলা সাহিত্যের কাজটা কি আসলে? তাহলে যে আপনি যে বলছিলেন যে সরকারি একটা পৃষ্ঠপোষকতা বা সরকারি প্রতিষ্ঠান থাকতে পারলে ভালো হতো, তাহলে বাংলা সাহিত্যের কাজটা কি? আহ, বাংলা একাডেমির কাজটা কি? বাংলা একাডেমির কাজটা মূলত এটার একটা অংশ বিশেষ। বাংলা একাডেমি গবেষণা করে। এখন তারা গবেষণা যে কি ধরনের গবেষণা করে, এইটা আসলে আমাদের সাধারণ মানুষের কাছে অতটা প্রতীয়মান না। তাদের গবেষণা হওয়া উচিত ছিল যে সারা বছরে দেখা গেল বাংলা একাডেমিতে একটা নিয়ম আছে যে বাংলা একাডেমিতে যারা স্টল বরাদ্দ পান, যারা প্রকাশক, তারা ওই প্রকাশকরা প্রতিটা বইয়ের একটা করে কপি বাংলা একাডেমিতে জমা দেন। তো দেখা গেল বাংলা একাডেমিতে সেই এক মাসে জমা হয় কয়েক হাজার বই, কিন্তু সেই এক মাসে তাদের পক্ষে সেইটা দেখা গবেষণা করা সম্ভব না, এবং অত জনবলও তাদের নাই। এই জন্য উচিত বাংলা একাডেমির গভর্নমেন্টের কাছে একটা প্রস্তাব করা উচিত
যে যেই সমস্ত বইগুলি এই এক মাসে প্রকাশ হয় হাজার হাজার বই, এইরকম না হইয়া সেই বইগুলি প্রকাশ হবে, যেই প্রকাশ করবে তাদের তো একটা টার্গেট থাকে, সেইটা বাংলা একাডেমিতে হয়তো 6 মাস আগে বা 3 মাস আগে জমা করবে। বাংলা একাডেমি সেই বইটাকে পড়বে, দেখবে তাদের লোক দিয়া। বাংলা একাডেমি যে খালি নিজেরা যারা চাকরি করে সেখানে বা গবেষণা করেন তারাই না, তাদের একটা প্যানেল থাকতে পারে। যেমন মামলা মোকদ্দমার ক্ষেত্রে এমিটাস কিউরি থাকে, নিজেদের যারা উকিল যারা মোক্তার তাদের অত সময় নেই, অ্যামিটাস কিউরি নিয়ে তাদের থেকে পরামর্শ নেয়। বাংলা একাডেমিও এরকম প্রায় প্রতিটা জেলায় জেলায় এরকম সহযোদ্ধাদের নিয়োগ করতে পারে, যে প্রতিটা জেলায় 20 জন করে বা 10 জন করে লোক থাকলো, ওই প্যানেল বইটাকে পর্যালোচনা করে তারপর বাংলা একাডেমির কাছে সাজেশন করবে যে এই বইটার মান এইরকম, এটা প্রকাশের অনুমতি দেওয়া যায় অথবা যায় না। তো তার মানে দেখা যায় দেখা যায় আমাদের একটা আইএসবিএন নিলো, আইএসবিএন নেওয়ার জন্য আজকে দরখাস্ত করলো, কালকে তাকে একটা নাম্বার দিয়ে দিল। এখন সেই বইটা কি আদৌ প্রকাশযোগ্য কিনা, বইটার মধ্যে কত ধরনের ভুল আছে, বইটার মধ্যে অন্তমিল আছে কিনা কবিতার ক্ষেত্রে, তারপরে প্রবন্ধের ক্ষেত্রে নিয়ম কানুন মানা হয়েছে কিনা, আপনি যেটা এটা তো বলছেন দেখার এটা সময় নেই। অনেকটা সেন্সরশিপের মতো, যে একটা সেন্সরশিপ সিস্টেম থাকা দরকার, যেটি অবশ্যই দরকার। বাংলাদেশের সিনেমা শিল্পে আছে, যেটি চলচ্চিত্র জি জি জি। শিল্পে আসলে আমরা সেখান দিকে সেদিকে যেতে চাই না। চলচ্চিত্র শিল্পে সেন্সরশিপ থাকলেও আসলে কোনো সেন্সর নেই, যার যার খুশি মতো করে টাকার মাধ্যমে বাংলাদেশে সবকিছু হয়। তো এখানে সেন্সরশিপের ব্যবস্থা নেই, কিন্তু একইভাবেই কাজটা হয় মনে হয়। আহ যারা মুদ্রণ শিল্পের সাথে জড়িত আছেন বাংলাদেশে, বিশাল রকমের অনিয়ম, দুর্নীতি, একেবারে দুর্নীতিযুক্ত আসলে সবকিছু। প্রত্যেকটা মুদ্রণ শিল্পের সাথে যারা জড়িত আছে বেশিরভাগ। তো এখন একজন লেখক হিসাবে, একজন কবি হিসাবে, এই এই জিনিসগুলোকে ঠিক করার জন্য আসলে আমরা মানে আপনার কি কি আপনি চাচ্ছেন যে কিভাবে এটা ঠিক হতে পারে? প্রথমত যারা লেখালেখি করেন, সেলফ সেন্সরশিপটা হলো সবচেয়ে বড়। আমি একটা জিনিস লিখবো, সেই জিনিসটা অন্য আরেকজনে পড়বে, আমার সেই জিনিসটা কতটা আমার কাছে গ্রহণযোগ্য। আমার কাছেই যদি গ্রহণযোগ্য না হয়, এবং সেই গ্রহণযোগ্যতার বিচারটা যদি আমি নিজে করতে না পারি, আমি যদি সেই ভুলটা ধরতে না পারি নিজের, অন্য যদি আমার সেই ভুলটা ধরে, তখন দেখা যাবে যে আমি সেখানে বিব্রত হব। এই জন্য যারা লেখালেখি করেন তাদের নিজের ভুল নিজে ধরার, নিজের উপস্থাপনাটা কতটুকু সুন্দর হয়েছে সেইটা নিজের উপলব্ধি করা। তারপরে আমার একটা, ইতিপূর্বে বাংলাদেশে থাকাকালীন আমি একটা এরকম অনুষ্ঠানে, গবেষণামূলক অনুষ্ঠানের মতোই সেখানে যোগদান করছিলাম। সেখানে বিশিষ্ট একজন কবি, মহিলা কবি, উনি বলছিলেন যে কথাটা, যে আপনারা প্রচুর লিখবেন কিন্তু ছাপবেন কম। নিজে একটা লিখলেন, নিজে একাধিকবার, দরকার হলে একবার দুইবার 10 বার পড়ে দেখবেন তো সেইটা আপনার নিজের কাছে গ্রহণযোগ্য কিনা। যখন দেখবেন যে নিজের কাছে পরিপূর্ণ গ্রহণযোগ্য, তারপর সেটা ছাপার ব্যবস্থা করবেন, হয় সেটা পত্রিকায়, হয় সেটা ম্যাগাজিনে, অথবা বই আকারে। কিন্তু আপনি আজকে লিখলেন, কালকেই প্রেসে পাঠিয়ে দিলেন, সংবাদপত্রের অফিসে পাঠিয়ে দিলেন, ভাই একটু ছাইপা দেন, তদবির করলেন। কিন্তু সেই ছাপাটায় দেখা গেল আপনি কবি হিসেবে যতটা প্রতিষ্ঠা পাইতে পারেন, তার সাথে আপনার বদনাম হইল বেশি। বিভিন্ন ভুলভাল আছে, বানান ভুল আছে, জ্যোতি চিহ্নের ভুল আছে। এই জন্য যারাই লেখি আমরা, আমাদের উচিত লেখাটায় প্রাধান্য দেওয়া, প্রচুর লেখা, প্রকাশের ক্ষেত্রে একটু ধীর গতিতে চলা। এবং সেইটা অনেক অনেক সরকারেরও ধন্যবাদ উচিত, মোজাম্মেল ভাই। সরকারের বা বাংলা একাডেমিরও উচিত, যারাই লেখে, যারাই সারা বছর বই প্রকাশ করে, হয়তো তারা এক এক মাসে এতগুলি দেখতে পারে না, কিন্তু সবাই, সব প্রকাশনী বইগুলি তাদের কাছে পাঠায়, যে প্রকাশনী থেকেই হয়। এইটা সারা বছর তারা গবেষণাকারীরা ওই প্রকাশনীর সাথে যোগাযোগ করতে পারে, প্রকাশনীকে বলতে পারে যে তোমার এই বইটার মধ্যে এই এই ধরনের ভুল আছে বা এইটা আছে, এটা তুমি শুদ্ধ করো, বা তোমার লেখককে বলো এটা নিয়ে আলোচনা করতে। এবং প্রয়োজনে বাংলা একাডেমি লেখকদের জন্য একটা প্রশিক্ষণ কর্মসূচিও করতে পারে, জেলায় জেলায় বা তাদের কেন্দ্রে, যে যারা লেখে এই ব্যাপারে সুন্দর, যাদের আগ্রহ আছে তাদের একটু প্রশিক্ষণ দিল। অত্যন্ত মিল সুন্দর মিল প্রশ্ন। বিন্যাসের ক্ষেত্রে, ছন্দের ক্ষেত্রে, গদ্য লেখার ক্ষেত্রে, একটা ধারাবাহিকতার ক্ষেত্রে এরকম একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা যাইতে পারে। আর অনেক বিশেষ করে সুন্দর বাইরে যারা হয়েছিল। আমরা আছি, আমাদের তো বাংলা একাডেমি সেইভাবে করার সুযোগ নাই। আমরা সেখানে তারা প্রয়োজনে অনলাইনেও ব্যবস্থা করতে পারে প্রশিক্ষণের। তা আমরা সময় সুযোগ মতো সেটা অনলাইনে দেখে নিলাম, যদি কেউ মনে করি যে সেটা দেখা উচিত আমাদের, বা দেখলে আমাদের উৎকর্ষতা বাড়বে।
অনেক অনেক ধন্যবাদ মোজাম্মেল ভাই। আমি একটু এতক্ষণ ধরে খুব আগ্রহ ভরে আমাদের মোজাম্মেল ভাইয়ের কথা শুনছিলেন। মোয়াজ্জেম ভাইয়ের কাছে যাব। আর শুদ্ধ সাহিত্য চর্চা বলতে আমরা আসলে কি বুঝি মোয়াজ্জেম ভাই? ধন্যবাদ হারুন ভাইকে। মোজাম্মেল ভাইকে ধন্যবাদ। সুন্দরভাবে সে আসলে এই যে আমাদের বাংলা একাডেমি বা আমাদের যে শুদ্ধ সাহিত্য চর্চার জন্য যে বিষয়টা আম, আগে প্রয়োজন, সেটা সে সুন্দরভাবে আলোচনা করেছেন। তা আপনি জানতে চেয়েছেন, আমি আসলে যেটা বুঝি সেটা হলো যে আহ, সাহিত্য চর্চা, সাহিত্যের যে বিষয়টা সেটা অন্য অন্য বিষয় থেকে স্বতন্ত্র থাকা উচিত। সেটা আহ, সব কিছুর সাথে মিলিয়ে ফেলা যায় না। যেমন সাহিত্য যদি আমরা বলি, সাহিত্যের একটা রস থাকবে, সাহিত্যের একটা আলাদা একটা আবেদন থাকবে। আমরা যদি সাহিত্যকে লিটারেচারে নিয়ে যাই, যখন আমরা সাহিত্যকে লিটারেচার বলি, এই লিটারেচার বললে সেখানে কিন্তু আসলে এই রসত্ব বোধের বিষয়টা থাকে না, কিন্তু সাহিত্যের ইংলিশটা কিন্তু লিটারেচার। তো যে লিটারেচার কথাটা বলার সাথে সাথে আমার কাছে মনে হয় রসহীন একটা বিষয়। আর সাহিত্য যখন বলি, তখন মনে প্রাণে ওইটাকে ধারণ করে, এবং সেখানে আমার রসত্ব বোধ এবং আমার লেখার মধ্যে আলাদা আলাদা একটা স্বতন্ত্র বোধ, সেটা থাকতে হবে। যদি শুদ্ধ কথাটা বলি, শুদ্ধ সাহিত্য চর্চা অর্থাৎ সব সেক্টরে সব জায়গায় ভেজাল, এই যে ভেজালের যে বিষয়টা, ভেজালের বিষয় অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে এটা স্বতন্ত্র বোধ বা স্বতন্ত্র একটা বা বিষয় থাকা উচিত আমি মনে করি। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়ের উপরে খুব গুরুত্ব সহকারে আমার খেয়াল করতে হবে, বুঝতে হবে। বিশেষ করে এখানে এই বিষয়টা রাষ্ট্রীয় একটা টেক কেয়ারের ভিতরে থাকা উচিত ছিল। যে একটা বই আমি আহ, একটা বই তৈরি করলাম, একটা প্রবন্ধ বা লিখলাম, একটা ছোট গল্প লিখলাম, আমি কবিতা লিখলাম। সেই কবিতার যে বিষয়গুলো, যে কবিতার গুলো, যে কবিতার লয় ভাব, তারপর যে মাত্রা ছন্দ, এগুলো যদি আমি আমার আহ, না থাকে, তাহলে সেই কবিতাটা তো আসলে গ্রহণযোগ্য হয় না। এবং সেইটার ক্ষেত্রে আমি ইচ্ছা করলেই একটা প্রকাশনা থেকে সেটাকে ছাপিয়ে আমি আনলাম, সেটার নাম আমার সেন্সরশিপ যেটাকে বলে, সেটাও লাগলো না, কিছু লাগলো না, বা ওইটা এড়িয়ে আমি করে আনলাম। সেখানে সেইটা দিয়ে আমার সমাজ বা আমার যারা সাহিত্যমোদী সেখান থেকে আমার কি পেলো, এটা আমার প্রথম বিবেচ্য বিষয় থাকা দরকার। সেখানে সেই বাধ্যবাধকতা আহ, সরকার থেকেই থাকা উচিত, এবং যারা এই এই শিল্পের সাথে জড়িত, এই প্রকাশনা শিল্পের সাথে জড়িত আছে, আমি মনে করি তাদেরও একটা দায়িত্ববোধ থাকা উচিত। আহ, সেক্ষেত্রে আমি আহ, মনে করব যে আহ, যারা আমরা আহ, সাহিত্য চর্চা করি, যারা সাহিত্যের সাথে জড়িত আছি, তারা তাদেরকে আরো সচেতন হতে হবে, এবং আমার আহ, দায়িত্ব বোধটাকে জাগ্রত করতে হবে এখানে। অসংখ্য ধন্যবাদ মোয়াজ্জেম ভাই, অত্যন্ত চমৎকার কথা বলেছেন আপনি। মোজাম্মেল ভাইয়ের মতোই শুদ্ধ সাহিত্য চর্চা যদি আমরা এভাবে বলি যে বর্তমান সময়ে, আধুনিক সময়ে, আমরা যে একটু আগে আধুনিক শব্দটার সাথে আলোচনা করছিলাম, আধুনিক শব্দটা আহ, সাথে সাথে আমাদের সাহিত্য চর্চায় যেভাবে কিছু ফালতু ব্যাপার আসলে ঢুকে গেছে। সো ঢুকে গেছে। ফালতু কথা নিয়ে যখন আমি আর অন্যভাবে বললাম না, যে ফালতু কথা নিয়ে যদি কিছু লেখা হয়, তাহলে সেটা আমাদের অনলাইনে দেখা যাবে যে সেই সেই ফালতু লেখাটার 1,000 লাইক হয়েছে। কিন্তু আপনি যখন একটি অর্থবহ, সাবলীল, সুন্দর এবং মার্জিত ভাষায় একটি কবিতা লিখবেন অথবা প্রবন্ধ লিখবেন, সেখানে 100 লাইকও হয়নি। তার মানে আমাদের সমাজটা আহ সুন্দর থেকে অসুন্দরের দিকে এত বেশি ধাবিত হয়েছে
এত বেশি পরিবর্তিত হয়েছে, এত বেশি আমরা উচ্ছনে চলে গেছি, সেজন্য আমরা আসলে ভালো জিনিসটাকে এখন আর খুব বেশি পছন্দ করছি না। একজন ভালো কবি যিনি ভালো লিখছেন, তার লেখার কদর একেবারেই নেই বর্তমানে। আমি আহ, 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 পড়ার চেষ্টা করি বেশি, লিখি কম, পড়ার চেষ্টা করি জি, বেশি। আমি ফেসবুকে ঢুকলে প্রচুর কবির কবিতা আমি পড়ার চেষ্টা করি। বিশেষ করে অনেকের লেখায় দেখি 2-3 হাজার 5 হাজার লাইকও আছে। একটা জি, কবিতা পোস্ট করেছে, 5 হাজার লাইক হয়েছে, কিন্তু সেই কবিতাটি খুব আগ্রহ ভরে যখন পড়ি, পড়ার পর আমি সেখানে কোনো রস পাই না আসলে। কবিতার কোনো আগাগোড়া নেই, তাল লয় কিচ্ছু ঠিক নেই। শুদ্ধ সাহিত্য চর্চার যে কথাটি আমরা বলছি, একটা সাবলীল যে উচ্চারণ ভঙ্গি, আমি কথা বলবো, আমি একটা কথা, যেমন নতুন নতুন বছরে আলোতে হাসুক ভালোবাসাগুলো সব, আমার একটা কবিতার লাইন। জি। তারপরের লাইন আসলো, বরকত আলোয় ভাসিয়ে দিক আমার প্রাণের রব। এই যে একটা কানেকশন আছে, সেই কবিতায় কানেকশন। কোনো কানেকশন নেই। আমার জি, কবিতায় কানেকশন আছে, মোজাম্মেল ভাইয়ের কবিতায় কানেকশন আছে, আপনার কবিতায় কানেকশন আছে। আপনাদের ভিউ কম, আপনাদের দর্শক কম, রিডার কম। আমার কবিতায় লাইক হয়েছে 160টি। জি, কিন্তু আমি দেখেছি যে যেই কবিতায় 5 হাজার লাইক হয়েছে, সেই কবিতাটি অনেক অনেক কম লাইক পাওয়া অন্যান্য আরো অনেক কবি, যাদেরকে আমি চিনি, বাংলাদেশের শত শত কবি, তাদের লেখার ধারে কাছেও যায় না। জি, জি, জি। আপনি যথার্থই বলেছেন। আম, আসলে এই আহ, যে আমাদের অনলাইন সিস্টেম বা আমরা যে কবিতাগুলো এখন বিভিন্ন অখ্যাত কবিরা যে কবিতাগুলো লিখছেন, এবং তাদের এই কবিতা ভিউয়ার যেভাবে হচ্ছে বা লাইক কমেন্ট যেভাবে হচ্ছে, একজন প্রতিষ্ঠিত কবি সেভাবে হচ্ছে না। এই এই ব্যাপারেই আমি আগে আলোচনা করেছিলাম যে এই মান যাচাইয়ের জন্য মান যাচাইয়ের জন্য একটা নীতিমালা দরকার। এখন আমি একটা কবিতা লিখলাম, সেই কবিতাটা আহ আহ, কবিতার গুণাবলী কিছুই নেই, তারপরেও সেখানে ভিউয়ার হচ্ছে, লাইক হচ্ছে, কমেন্ট হচ্ছে, এবং আমি আবার পুরস্কারও পাচ্ছে, প্রচুর আমি একটা পুরস্কার, ঝুলিতে অনেক পুরস্কার। পুরস্কার আজকে পাচ্ছি। এটা, কালকে পুরস্কার ওইটা, পুরস্কারের অভাব নেই। পুরস্কার পাচ্ছে, এবং সে ভাইরাল হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা সরকার একটা নীতিমালা থাকা উচিত। একটা সুন্দর একটা নীতিমালা যদি হয়, সুষ্ঠু নীতিমালা হয়, তাহলে তাহলে মনে হয় যে যারা প্রকৃত কবি, সাহিত্যিক এবং শুদ্ধ সাহিত্য চর্চা আরো হয়তো বেগবান হবে। আমার মনে হয় এই জিনিসটাই সবচেয়ে আপনাকে বেশি অনেক প্রয়োজন আমার ধন্যবাদ মনে হয়। মোয়াজ্জেম ভাই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একটু সংক্ষিপ্ত করব, কারণ খুব লম্বা ভিডিও মানুষ খুব কম দেখতে চায়। আপনি যে একটা কবিতা আবৃত্তি করার জন্য তৈরি হন, আপনার কবিতাটা নিয়ে। আমি একটু মোজাম্মেল ভাইয়ের কাছে যাব। মোজাম্মেল ভাই, আজকে যে কি যে কবিতা শোনাচ্ছেন? আমি আমার নতুন বছরে 4 তারিখের লেখা একটা কবিতা শোনাই। কবিতাটার কবিতাটা আমি শুরু করছিলাম, তার নামকরণ ছিল সাহিত্য। তো বাহ। পরে দেখলাম যে সাহিত্য নামকরণ হইলে শুধু একটা গ্রুপকে প্রতিনিধিত্ব করা হয়। পরবর্তীতে আমি নামকরণটা চেঞ্জ করে বলছি বিবর্তন। অর্থাৎ আমাদের সমাজের যে ক্রমবর্ধমান যে একটা বিবর্তন ঘটছে, ক্রমান্বয়ে শুদ্ধর দিকে যাচ্ছে, সেইটাই এটাতে তুলে ধরা। এবং মূলত সাহিত্যটার যে বিবর্তনটা হয়েছে, সেই সাহিত্যের তার মানে বিবর্তনটাই আমাদের আমাদের আজকের অন্যান্য। যে বিষয়, শুদ্ধ সাহিত্য চর্চার যে বিষয়টি আমাদের আছে, সেটার সাথে একেবারেই খুব সুন্দরভাবে মিলে গেছে। হ্যাঁ, রিলেটেড আছে। জি। তো এই যে বিবর্তনটা এইভাবে হয়, যেমন বলছি আমি সাহিত্যটা কিভাবে আসলো এবং সাহিত্যের উৎকর্ষতা কিভাবে হয় সেইটা বলছি। নাম হলো বিবর্তন, নিজের লেখা, জানুয়ারির 4 তারিখে, 2025। ইটের সহিত ইটের মিলনে তৈরি অট্টালিকা, শব্দরা মিলে শব্দের সাথে
গড়ে সাহিত্য পাতা। লুকানো রয়েছে কবিতা, গল্প, নাটকে ভিন্ন রস। পাঠক হৃদয়ে যে যত প্রিয়, তার তত খ্যাতি যশ। বাহ। কবিতায় থাকে ছন্দ চম- মিল, চমৎকার। সঙ্গীতে থাকে সুর, পাষাণ হৃদয় সুরের আবেশে সত্যিই মশগুল। কাগজ কালির সম্মিলনে কবিতা অনেক বড়, যেথায় কবির আবেগ মিশানো শব্দরা হয় জড়। অর্জিত জ্ঞান দক্ষতা আর তার সুবাদেই লেখা, বড় বড় সব গ্রন্থ কিতাব তার কৃপাতেই দেখা। আধুনিকতার পূর্বে কখন আধুনিকতার পূর্বে কখনো এমনটি ছিল নয়। এখন যেমন আধুনিক প্রেসে মুহূর্তে ছাপা হয়, যুগ যুগ ধরে তিল তিল করে গড়া এই সভ্যতা সব শ্রেণী ও পেশার লোকের নির্মিত যোগ্যতা। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। যাহ, এক চমৎকার। কথায় চমৎকার। খুব সুন্দর। মোয়াজ্জেম ভাই, তাই না? জি, অনেক অনেক ভালো, অনেক সুন্দর। অনেক সুন্দর। এই যে একটা কবিতা, এই যে আমরা যেটা বলছিলাম একটু আগে, যে ভাবরস, সাহিত্য রস, এবং যে উম, আহ, 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 কথামালা, কথার কানেকশন, একটা কথার পিঠে আর একটা কি কথা হবে, এই যে একটা ক্রমানুক মানে এটাকে কি বলে, আহ, বাক্যকে সাজানো, এটা আসলে সাজানো। খুব কম কবির মধ্যেই পাওয়া যায় বর্তমানে। সবাই একটা জি। প্রতিযোগিতার মধ্যে আছে, কিভাবে কত দ্রুত লিখে তাড়াতাড়ি পোস্ট করবে, সেই প্রতিযোগিতায় আছে। আমরা সেইখান থেকে মোজাম্মেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। মোজাম্মেল ভাই সাথে থাকুন, আমি একটু মোয়াজ্জেম ভাইয়ের কবিতাটা একটু শুনে আসি, তারপর আমরা আবার আহ, আহ, কথা বলবো এই নিয়ে। মূলত আহ মোজাম্মেল ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আহ, আমি কৃতজ্ঞতা জানাই আবারও, কারণ আমি আহ, আহ, সুন্দর এরকম একটি টকশোতে একটি কবিতা, আহ, এরকম একটি সাহিত্য অঙ্গনে, সাহিত্যের আসরে একটি কবিতা পাঠ করতে পারবো কখনো ভাবিনি। এবং আমার সবচেয়ে একটি প্রিয় কবিতা, হয়তো এটার ভিতর ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার মাকে নিয়ে একটি কবিতা। বাহ। এই কবিতাটা আমি 1988 সালে আমি যখন চাকরিতে যোগদান করি, সরকারি চাকরিতে, তখন আমাকে পোস্টিং দেওয়া হয় আহ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়। আমার কাছে ওটা তখনকার দিনে একটা প্রত্যন্ত এলাকা ছিল। এবং তখন আমি আহ, যখন ওখানে যোগদানের জন্য যাই, খুব কষ্ট হয় আমার। এবং কষ্টের মধ্যে তখন আমি বিয়ে শাদী করি নাই, আমি একা, মাকে ফেলে আমি যাচ্ছি। এই অনুভূতিটা, ওখানে গিয়ে আমি ডাক বাংলায় উঠি এবং ডাক বাংলায় বসে আমি এই কবিতাটা লেখি, কষ্টের একটা কবিতা মাকে নিয়ে। নিশ্চয়ই চমৎকার। অল্প ছোট্ট একটি কবিতা। পরে এই কবিতাটি একটা পত্রিকায় ছাপা হয়েছে আহ, অনেক পরে। যাই হোক, আমি কবিতাটা, আমি আমি অবশ্য কবিতা আবৃত্তিতে অতটা দক্ষ না। আমি জানি না কিভাবে করব। তারপর আমার মাকে নিয়ে আমার কবিতাটা শোনাচ্ছি। কবিতার নাম আমার মা। মায়ের বুকে মস্ত আরাম, আদর সোহাগ জমা, যতই করি বেয়াদবি, করে দেয় সে ক্ষমা। তার হৃদয়ে বিশাল নদী, সাহস ভরা ঢেউ, জগৎ ভরা লোক যে আছে, জানে না তো কেউ। এখনো তো ছোট্ট খোকা, বয়স হয়েছে যত, আমার মাঝে আমার মা থাকবে অবিরত। বাহ, বাহ, চমৎকার। চমৎকার, চমৎকার। মায়েরা, মায়েরা এমনই, মায়েরা সন্তানের কাছে সব সময় সাথে থাকবে, সবকিছুতে সাথে থাকবে, আহ, হৃদয়ে থাকবে। সন্তান যেখানেই যাক না কেন, সন্তানের বুকের মধ্যেই থাকবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা, এটাই পৃথিবীর চিরন্তন সত্য। অসংখ্য ধন্যবাদ মোয়াজ্জেম ভাই, অনেক চমৎকার একটা লেখা লিখেছেন, ছোট হলেও
সেটি জি। মাকে অনেক বড় করে তুলে ধরেছে। আপনাকে ধন্যবাদ। আশা করছি লেখালেখির সাথে থাকবেন কন্টিনিউ। আহ, আপনার জন্য শুভকামনা। আমি একটু মোজাম্মেল ভাইয়ের কাছে যাব। মোজাম্মেল ভাই, আপনার কাছে কেমন লেগেছে মোজাম্মেল ভাইয়ের কবিতাটি? হ্যাঁ, খুব সুন্দর কবিতা। মাকে উদ্ধৃত তুলে ধরা সব সন্তানের জন্যই এটা গর্বের, এবং সব মায়েদের জন্যই এটা গর্বের যে সন্তান তাকে কিভাবে মূল্যায়ন করে। খুব সুন্দর হয়েছে কবিতাটা। আমরা মোয়াজ্জম ভাইয়ের মাকে, আমরা জানি না তিনি আছেন কিনা, আমরা আছে, ওনাকে বাচ্চা আছে। জি। শ্রদ্ধা জানাচ্ছি, জি। শুভেচ্ছা জানাচ্ছি একজন মা হিসাবে। এবং সেই সাথে এই কবিতার জন্য দুনিয়ার সকল মাকে, আমার মা সহ, শুভেচ্ছা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। জি। আহ, আমি সম্ভবত আমার একটা কবিতা আবৃত্তি করতে পারি একটু। জি, অবশ্যই। জি। জি, অবশ্যই অবশ্যই। একেবারে আমাদের সময়ও প্রায় শেষ। দর্শকরা হয়তো শুনতে চাইবে। আহ, আমার কবিতাটি অনুভবে নক্ষত্র মায়ায়। সম্ভবত আপনারা দুইজনেই পড়েছেন, অনেকেই পড়েছে। সর্বশেষ আমি আর পৃষ্ঠা জি। উল্টালাম না আর কি। জি। তোমার নেশায় অবলীলায় মেনে নিতে পারি বহুরূপী কষ্টের মহিষোপান। হৃদয়ে লেখা বেদনাগুলোকে সামলে অপ্রাপ্তির আক্ষেপী জীবনের জন্য খোদার আরশে নাম লেখাতে পারি আদমের উত্তর সুরি হয়ে। তোমার জন্য ভেসে থাকতে পারি সমুদ্রের নোনা জলে হাজার বছরের ফেনিল জলরাশি হয়ে। নীল জলে ভাসতে পারি যুগ হতে যুগান্তরের স্রোতের মুরালি ধারায়। ভবিষ্যতের মেঘের মতো লুকোচুরি অন্ধকারে তোমার অপেক্ষায় অহর্নিশ চেয়ে থাকতে পারি জল কাব্যের অশরীরী নেশায়। স্বপ্নগুলোকে সেলাই করে গেঁথে নিতে পারি সুশীতল আলিঙ্গনের পরশ পাথরে। তুমিহীন শূন্যতার মুহূর্তগুলো নিদারুণ মাথা ফাটা রোদ্দুরের কারবালা হয়ে বর্ষণে পোড়ায় আমায়। দূর হতে গ্রাণ খুঁজে অন্তরে আলো দেই নক্ষত্রের পানে। শূন্যতায় ছায়া খুঁজে ধুলোয় পথ চলি ছায়ার মতন। এই বুঝি তুমি এলে বুকেতে বুকের সমান। অদৃশ্য পরশে হাসে মাটিকুল আকাশ জমিন। একটু লম্বা কবিতা, বাহ! আমাদের সময় যেহেতু কম, চমৎকার। আহ, অর্ধেকের বেশি রয়ে গেছে। পুরোটা আবৃত্তি করলাম না। এটা একটু মানে কানেক্টিং টাইপের কবিতা আর কি, মানে একটু হ্যাঁ, বুঝতে ভালোবাসাময় পারছি। কবিতা। আহ, জি। আমাদের হ্যাঁ। মোজাম্মেল ভাই যেহেতু আজকে বিকেলে আমাকে একটি ভালোবাসার কবিতা শুনিয়েছেন, সেটি যদি আমাদেরকে জি। একটু শোনান তাহলে বোধহয় ভালো হয়। মোজাম্মেল ভাই, জি। 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 আপনার জি। সেই কবিতাটা একটু শোনান। ভাবি কিন্তু পাশে আছে আমি জানি। নামটা বলুন তো, আমার তো খেয়াল নাই কোনটা। আজকে বিকেলে যে কবিতাটি আপনি আমাকে শুনিয়েছিলেন, আশপাশে আছে? আছে তো অবশ্যই। মানে ভাবির জন্য স্পেশাল একটা কবিতা আর কি। এটা তো চমৎকার। মনে পড়তেছে না তো হেডলাইনটা। আচ্ছা, আপনি খুঁজতে থাকেন, না, সেই সাথে আমি তাহলে অন্য বাকিটা আরেকটা, অন্য আরেকটা কবিতা শোনাই। আচ্ছা, আরেকটা শুরু করেন। এটা হলো, আমাদের সময় আছে আর 2 মিনিট। আচ্ছা 2 মিনিট লাগবে না, 1 মিনিটে হয়ে যাবে। এখন যেহেতু সারা পৃথিবীতে দুর্নীতি জি। করাপশনটা নিয়ে বেশি শোরগোল চলতেছে, এবং এইটাও সেই হুম। 4 তারিখেই লেখা। 4 তারিখে 3টে কবিতা লিখছি, তার মধ্যে এইটা আরেকটা, একটা শুনেছি, এটা দ্বিতীয়টা। ওকে। হেডলাইন হলো করাপশনের ডিপো। মস্ত বড় দুর্নীতিবাজ যেসব রাঘব বোয়াল, গালটি যেন বায়লা ফুলা, বিশাল বড় সোয়াল। কেতা দুরস্ত পোশাক আশাক, অহং ছড়াছড়ি, যেমন ঢাকায় দামি গাড়ি তেমন দামি বাড়ি। বেনারসি সিল্ক শাড়ি আর গয়না অগণন, সাজেন যাতে পত্নী কন্যা পরম আত্মীয়গণ। বেগম পাড়ার অট্টালিকায় বেগম সুখে থাকে, সঙ্গ পরে করেন চুরি, কে কার খবর রাখে। বাহ। ব্যাংক ভরা বাহ! যার অর্থ চমৎকার প্রচুর, চমৎকার। বিমায় আছে ঢের, খুব গোপনে রাখেন জমা, পায় না কেউই টের। কিন্তু যখন টিকটিকি আর দুদক লাগে পিছে, ধন দৌলত গলার কাটা, জীবন তখন মিছে। নিকষ কালো আধার যেন কাটতে চায় না আর, বেছে নিলেও প্রবাস জীবন হেথাও অন্ধকার। শেষ জীবনে আফসোস তাই অপরাধের জন্য, ন্যায় নীতিতে থাকলে অটুট জীবন হতো ধন্য। বাহ, কি চমৎকার মজ্জাম ভাই, তাই না? চমৎকার। আমরা আসলে শেষ করে সমসাময়িক দিতে হবে। এবং
হ্যাঁ, সমসাময়িক কবিতা, এবং ওনার কবিতাটা মনে হয় যেন বাস্তবে একটা প্রতিফলন ঘটে গেছে, এরকম প্রতিফলন একটা ঘটে গেছে। অবস্থা। ঠিক হ্যাঁ, যেমন যে চোরেদের স্বর্গ আমাদের স্বদেশ, লুটোপুটি করছে যে দেশটাই শেষ। যত বেশি যে চুরি যে তত যে বাবুগিরি, চোরদের মুখেই যত বাহাদুরি। প্রিয় দর্শক, বাহাদুরি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমাদের গল্প আড্ডায় সাহিত্য ভাবনা দেখলেন। আহ, আমরা আপনাদের সকলের সাপোর্ট আশা করছি, যারা সম্মানিত আহ, লেখকরা আছেন, কবিরা আছেন, সাহিত্যিকরা আছেন, আপনাদের সাপোর্ট আশা করছি এবং আপনাদের অংশগ্রহণ আশা করছি। সেই সাথে যারা অংশগ্রহণ করেছেন আজকে, আমার প্রিয় মোজাম্মেল ভাই এবং মোয়াজ্জেম ভাই, আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। আশা করছি ভবিষ্যতে আপনাদেরকে পাবো। দর্শকবৃন্দ, আপনাদের যদি ভালো লেগে থাকে এই অনুষ্ঠানটি, তাহলে এই অনুষ্ঠানের নিচে একটি কমেন্ট করবেন, একটা লাইক দিবেন এবং একটা করে শেয়ার দিবেন আপনার বন্ধু মহলে। তাহলে আমরা বাংলা সাহিত্যকে আপনার সাথে সাথে পৃথিবীময় পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। সে পর্যন্ত শুভরাত্রি। শুভরাত্রি মোয়াজ্জেম ভাই, শুভরাত্রি মোজাম্মেল ভাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ধন্যবাদ সকলকে, সবাইকে। ধন্যবাদ সকল দর্শককে। ধন্যবাদ। শুভেচ্ছা।